আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণী আইসিটি দ্বিতীয় অধ্যায় পর্ব 5। এ পর্বে আমি এই সিনক্রোনাস এবং আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্লাসে আমি এই ডেটা ট্রান্সমিশন মেথড এর সংজ্ঞা, প্রকারভেদ এবং এই অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের আলোচনা হচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম বলতে কি বুঝি। তো আমরা সংজ্ঞাটি লক্ষ্য করি যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক কম্পিউটার বা প্রেরক ডিভাইস প্রতিবার 80 থেকে 132টি ক্যারেক্টারের একটি করে ব্লক তৈরি করে ট্রান্সমিট করে, তাকে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। অর্থাৎ এই যে নিচের এটা আমি একটু থামিয়ে দিয়ে যদি দেখাই তাহলে লক্ষ্য করলে দেখতে পাই যে বাম দিকের ল্যাপটপ বা কম্পিউটার থেকে যদি ডান দিকের ল্যাপটপে আমি সিনক্রোনাস সিস্টেমে ডেটা স্থানান্তরিত করতে চাই, তো সেই ক্ষেত্রে কী হবে, এই যে এই বিশেষ করে সর্বনিম্ন 80 থেকে সর্বনিম্ন 80টি অক্ষর, ক্যারেক্টার মানে অক্ষর বোঝায়, সর্বনিম্ন 80 থেকে সর্বোচ্চ 132টি ক্যারেক্টারের একটি করে ব্লক তৈরি করে। তারপরে সেই ব্লকগুলি আমাদের ধারাবাহিকভাবে পাঠায় এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে। যেমন লক্ষ্য করি এই যে বাম দিকের কম্পিউটার থেকে ডান দিকের কম্পিউটারে এই বিশেষ করে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে বা ব্লক আকারে ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকের মনে হতে পারে যে এখানে যে 16 নাম্বার দেয়া, প্রথমে এই যে সিনক্রোনাসের পূর্বে 16 নাম্বার দেয়া আছে, তাহলে 1 থেকে 15 নাম্বার পর্যন্ত কি আলোচনা করেছি আমি, তাই না? তো 1 থেকে 15 নাম্বার পর্যন্ত আমি সাধারণত এই যে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম, তারপরে ডেটা ট্রান্সমিশন মেথড এর সংজ্ঞা, প্রকারভেদ ইত্যাদি সম্পর্কে আমি পূর্বের ক্লাসে অর্থাৎ পর্ব 4-এ আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে পর্ব 5। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা সংজ্ঞায় লক্ষ্য করেছি যে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে সাধারণত ব্লক আকারে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরিত হয়। একটি ব্লকের মধ্যে সর্বনিম্ন 80 থেকে সর্বোচ্চ 132টি ক্যারেক্টারের মাধ্যমে এই ব্লক তৈরি করা হয়ে থাকে। তো এই যে আমরা কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি। এই ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশনে প্রথমে ডেটাকে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে রাখা হয়, অর্থাৎ এই ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়ে থাকে এবং এই প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করার পর এই ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করা হয়। প্রতিবার 80 থেকে 132টি ক্যারেক্টারের একটি করে ব্লক ট্রান্সমিট করা হয় এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে। তো এবার আমরা দেখব সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে হেডার এবং টেইলারের ব্যবহার। অর্থাৎ সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে হেডার এবং টেইলার, আমরা যে নিচে চিত্রটি লক্ষ্য করি, এই ব্লকের শুরুতে একটি হেডার থাকে, হেডার ইনফরমেশন থাকে এবং শেষে একটি টেলার ইনফরমেশন যুক্ত করা হয়ে থাকে। অর্থাৎ হেডার এবং টেলার সম্পর্কে উপরে আরও কিছু বিষয় লক্ষ্য করি। এই ট্রান্সমিশনে প্রতিটি ব্লকের শুরুতে একটি হেডার ইনফরমেশন থাকে যার সাইজ হয় 16 বিট বা 32 বিট, অর্থাৎ 2 বাইট বা 4 বাইট। আবার শেষে একটি টেলার ইনফরমেশন থাকে যার সাইজ হতে পারে 8 বা 16 বিট। অর্থাৎ এই চিত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই যে প্রথমে একটি হেডার ইনফরমেশন যার সাইজ হচ্ছে 16 বিট বা 32 বিট। আবার শেষে একটি টেলার ইনফরমেশন থাকে যার সাইজ হবে 8 বিট বা 16 বিট, সাধারণত 16 বিটই বেশি হয়ে থাকে। অর্থাৎ এই হেডার ইনফরমেশন প্রথমে এবং টেলার ইনফরমেশন শেষে যুক্ত করার মাধ্যমে একটি ব্লক তৈরি করা হয়ে থাকে এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে। আর কিছুক্ষণ আগেই বলেছি একটি ব্লকের মধ্যে কমপক্ষে 80টি থেকে সর্বোচ্চ 132টি পর্যন্ত অক্ষর বা ক্যারেক্টার থাকবে। তো এবার আমরা সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমের কিছু সুবিধা লক্ষ্য করি। সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা অ্যাসিনক্রোনাসের তুলনায় অত্যন্ত বেশি। সাধারণত কিছু স্টার্ট বিট বা স্টপ বিট না থাকায় ট্রান্সমিশন কার্য যেহেতু অনবরত চলতে থাকে, ফলে এর গতি বেশি থাকে, গতি অত্যন্ত বেশি থাকে। প্রতিটি ক্যারেক্টারের পর সময় বিরতির প্রয়োজন হয় না এবং এই পদ্ধতিতে তুলনামূলক সময় কম লাগে। অর্থাৎ
ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সাধারণত অ্যাসিনক্রোনাসের তুলনায় বিশেষ করে গতি যেহেতু বেশি সেজন্য ডেটা ট্রান্সমিশনের সময় কম লাগে। তো এবার আসি সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের অসুবিধা। লক্ষ্য করি, প্রাথমিক স্টোরেজ ডিভাইসের সংরক্ষণ করার প্রয়োজন হয়, ফলে কি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এটি সাধারণত তুলনামূলক ব্যয়বহুল এবং এই গঠনের সার্কিট বেশ জটিল। এর সাথে শুরুতে একটি হেডার এবং শেষে একটি টেলার সংযুক্ত করা হয়ে থাকে। তো এবার আমরা সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ব্যবহার যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই সাধারণত কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এবং কম্পিউটার থেকে মোবাইল, ল্যাপটপ, ভিডিও ক্যামেরা ইত্যাদির ক্ষেত্রেও এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে। তো এবার আমরা আলোচনা করব আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম বলতে কি বুঝি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বিশেষ করে এই 4 নম্বর পর্বে আলোচনা করেছিলাম যে ডেটা ট্রান্সমিশন মেথড সাধারণত 3 প্রকার, যথাক্রমে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। তো কিছুক্ষণ আগে আমি সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম সম্পর্কে আলোচনা করেছি, এখন আলোচনা করব আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম। তো লক্ষ্য করি, আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড বা সিস্টেম সাধারণত সিনক্রোনাস এর উন্নততর রূপ, অর্থাৎ সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের আপগ্রেড ভার্সন হচ্ছে এই আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম। এই ট্রান্সমিশনে পরপর দুটি ক্লকের ডেটার ট্রান্সফারের মধ্যবর্তী সময় সর্বনিম্ন বা প্রায় 0 একক সময় রাখার চেষ্টা করা হয়। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে সময়ই লাগে না, 0 সময় ব্যবহার করা হয় বলে সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশন ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে এই পদ্ধতি বেশি ব্যবহার করা হয়ে থাকে, যেমন লাইভ টিভি সম্প্রচার, স্ট্রিমিং ভিডিও সম্প্রচার, বিভিন্ন খেলা যে আমরা লাইভ দেখি, সেক্ষেত্রে সাধারণত এই আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে ডেটার আদান প্রদান হয়ে থাকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে। তো আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমের আরও কিছু বিষয় লক্ষ্য করি। এই ধরনের ট্রান্সমিশনে যে কোনো ডেটা পাঠানোর সময় এর শুরুতে একটি স্টার্ট সিগন্যাল পাঠানো হয় এবং শেষে একটি স্টপ সিগন্যাল পাঠানো হয়। অর্থাৎ স্টার্ট এবং স্টপ সিগন্যালের মাধ্যমে এই বিশেষ করে ডেটা আদান প্রদানের সমন্বয় সাধন করা হয় আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে। তো এবার আমরা আলোচনা করব ডেটা ট্রান্সমিশনের দক্ষতার পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে। ডেটা ট্রান্সমিশনের দক্ষতার পরিমাণের নির্ণয়ের সূত্র হচ্ছে, আমরা জানি ট্রান্সমিশন দক্ষতা সমান উপরে প্রকৃত ডেটা নিচে মোট ডেটা ইন্টু 100। তাহলে আমাদের প্রকৃত ডেটা এবং মোট ডেটা নির্ণয় করতে হবে। তারপরে এই প্রকৃত ডেটাকে মোট ডেটা দিয়ে ভাগ করে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে ট্রান্সমিশন দক্ষতা পার্সেন্টেজ আকারে পাবো, শতকরা আকারে পাবো। তো চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমের দক্ষতার পরিমাণ নির্ণয় করার চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, মনে করি 10 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের দক্ষতার পরিমাণ হবে নিম্নরূপ। যেমন সিনক্রোনাসের দক্ষতার পরিমাণ হবে কত, উপরে হবে 80,000 বিট আর নিচে হবে এই 84,000 বিট ইন্টু 100। তাহলে আমরা এইটুকু পার্সেন্টেজ করলে 95.24% পাবো। এখন তোমাদের মনে হতে পারে 80,000 আর 84,000 কীভাবে পেলাম, তাই না? তার ব্যাখ্যা একটু নিচে দিচ্ছি, লক্ষ্য করি। প্রথমে আসি মোট ডেটা নির্ণয়ের সময়। আমরা জানি সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে কিছুক্ষণ আগে আলোচনা করেছি 2 বাইটের একটি হেডার ফাইল এবং 2 বাইটের একটি টেলারের মোট 4 বাইট অতিরিক্ত দরকার হয়। 4 বাইটে সাধারণত 32 বিট হয়ে থাকে, অর্থাৎ আমাদের প্রতিটি ব্লকের সাথে এই 32 বিট অতিরিক্ত প্রয়োজন হবে। অর্থাৎ আমাদের প্রকৃত ডেটা যদি 80 বাইট হয় তাহলে 80 বাইট ইন্টু 8 সমান 640 বিট। এর জন্য প্রতি ব্লকের সাথে যেহেতু 32 বিট দরকার হবে সেজন্য 640-এর জন্য অতিরিক্ত 32 বিটের প্রয়োজন হবে। অর্থাৎ আমাদের অতিরিক্ত বিট প্রয়োজন হবে 80,000-কে আমরা যদি 32 দিয়ে গুণ করে 640 দিয়ে ভাগ করি তাহলে 4,000 বিট অতিরিক্ত প্রয়োজন হবে। অর্থাৎ এই যে 80,000-এর সাথে 4,000 যোগ করে আমাদের মোট ডেটার প্রয়োজন হবে 84,000। এই 84,000 হচ্ছে নিচে 84,000 মোট ডেটা, আর প্রকৃত ডেটা হবে এই 80,000 বিট।
এইভাবে আমরা যদি আমরা গুণ করে ভাগ করি 95.24% হবে। তো এইভাবে আমরা সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে বিশেষ করে দক্ষতার পরিমাণ নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের এবং এর পূর্বের ক্লাসের আলোচনার পরিপ্রেক্ষিতে অর্থাৎ এই অধ্যায়ের 4 নং এবং 5 নং ক্লাসের আলোকে আমি কিছু এমসিকিউ প্রশ্ন ও উত্তর আলোচনা করার চেষ্টা করব। লক্ষ্য করি প্রথম এমসিকিউ প্রশ্ন, ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বিট সংখ্যার উপর ভিত্তি করে কত প্রকার? 5, 4, 3, 2 প্রকার। সঠিক উত্তর হচ্ছে 2 প্রকার। কি কি লক্ষ্য করে যে ব্যাখ্যায় আমি উপস্থাপন করলাম, প্যারালাল ডেটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি হচ্ছে বিট সংখ্যার উপর ভিত্তি করে স্থানান্তর। এবার আসি প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি একসাথে কত বিট স্থানান্তর করতে পারে? 5, 6, 7, 8 বিট। তো আমরা জানি প্যারালাল ডেটা ট্রান্সমিশন সিস্টেমে সাধারণত এই 8 বিট ডেটা স্থানান্তর, 16 বিট, যেমন এই যে ব্যাখ্যা আমি উপস্থাপন করলাম, 8 বিট, 16 বিট, 32 বিট ইত্যাদি আকারে এই প্যারালাল ডেটা ট্রান্সমিশন সিস্টেমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কত প্রকার? তো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি সাধারণত 3 প্রকার হয়ে থাকে। আমরা জানি যে এই অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি এবং আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। এই 3 প্রকারের হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোন ট্রান্সমিশনে প্রেরক স্টেশনে ডেটাকে প্রাথমিক বা প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়ে থাকে? এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম। আমরা জানি সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম এবং আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে ডেটাকে প্রথমে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করতে হয়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোন ট্রান্সমিশনে ডেটাকে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে প্রয়োজন হয় না, অর্থাৎ প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না কোন ট্রান্সমিশনে? তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের সংরক্ষণ করার প্রয়োজন হয় না। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, স্টার্ট বা স্টপ ট্রান্সমিশন বলা হয় কোন ডেটা ট্রান্সমিশনকে? এসিনক্রোনাস, আইসোক্রোনাস, বিট সিনক্রোনাস, সিনক্রোনাস। তো এখানে সঠিক উত্তর হচ্ছে এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনকে স্টার্ট বা স্টপ ট্রান্সমিশনও বলা হয়। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, লাইভ টিভি সম্প্রচার, স্ট্রিমিং ভিডিও ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কোন মেথডটি ব্যবহার করা হয়ে থাকে? প্যারালাল, সিরিয়াল, আইসোক্রোনাস, সিনক্রোনাস। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম, যেটি সিনক্রোনাস এর উন্নততর রূপ। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটি ব্লকে কতটি ক্যারেক্টার থাকতে পারে? 60 থেকে 80, 70 থেকে 120, 80 থেকে 132। তো 80 থেকে 132 হচ্ছে সঠিক উত্তর, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি। পরবর্তী প্রশ্ন, ডেটা ব্লক আকারে ট্রান্সমিট করা হয় কোন সিস্টেমে? আইসোক্রোনাস, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস। তো ব্লক আকারে ডেটা ট্রান্সমিট করা হয় এই আইসোক্রোনাস এবং সিনক্রোনাস সিস্টেম, অর্থাৎ 1 এবং 2 সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের দক্ষতা কত? তো 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এসিনক্রোনাসের দক্ষতার পরিমাণ হবে এই 72.73%। তো উত্তরটি কিভাবে হলো, এটি নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা প্রকৃত ডেটাকে যদি মোট ডেটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে পাবো। আমরা জানি যে পূর্বের ক্লাসে 4 নম্বর ক্লাসে আমি আলোচনা করেছিলাম এটি কিভাবে নির্ণয় করা যায়। তো এবার আসি পরের প্রশ্নে, ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় ড্যাশ। আইসোক্রোনাস সিস্টেমে ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়ে থাকে, অর্থাৎ 0 সেকেন্ড সময় ব্যবহার করা হয়ে থাকে এই আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে, যার মাধ্যমে লাইভ টেলিকাস্ট সহ বিভিন্ন রিয়েল টাইম ডেটা স্থানান্তরিত হয়। এবার আসি সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের দক্ষতার পরিমাণ কত? তো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে দক্ষতার পরিমাণ হচ্ছে 95.23% হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা জানি যে দক্ষতার পরিমাণ নির্ণয়ের সূত্র হচ্ছে প্রকৃত ডেটাকে যদি আমরা মোট ডেটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে পাবো। কিছুক্ষণ আগে আমি ব্যাখ্যা আকারে উপস্থাপন করেছি আজকের এই ক্লাসে, তারপরে ওই যে নিচে আমি সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিলাম।
পরের প্রশ্নটি লক্ষ্য করি, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো ড্যাশ। কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা? তো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের প্রধান সুবিধা হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না ডেটাকে সংরক্ষণ করার জন্য। পরবর্তী প্রশ্ন, কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের সময় ব্যবহৃত ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হলো ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয়, যে কোনো সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়। 2 নম্বরটি এবং 3 নম্বরটি সঠিক উত্তর, অর্থাৎ 2 এবং 3 সঠিক উত্তর। তো এই ক্ষেত্রে কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে যেহেতু একটি করে ক্যারেক্টার আমরা লিখে থাকি, সেই জন্য এই অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি। হ্যাঁ, এটা সঠিক। বিটের শুরু এবং শেষ বুঝতে পারা, অর্থাৎ 1 এবং 2 সঠিক উত্তর। আমরা জানি বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট সমন্বয়ের একটি পদ্ধতি, বিট প্রেরণের সময় সমন্বয়ের একটি পদ্ধতি, যার মাধ্যমে প্রাপক কম্পিউটার বুঝতে পারে শুরু এবং শেষ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার শেষ প্রশ্নটি লক্ষ্য করি, সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য হচ্ছে ডেটা ট্রান্সমিশনের স্পিড, প্রাইমারি স্টোরেজ ডিভাইস, মাঝখানে বিরতির সময়। 3টাই সঠিক উত্তর, 3টাই সঠিক উত্তর। তো এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে এই ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফিজ।